নমস্কার। আজকে আপনারা শুনবেন তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথ তান্ত্রিকের প্রথম গল্প আপনাদেরকে শুনিয়েছি কিছুদিন আগে, হয়তো অনেকেই বিশ্বাস করেননি। সুতরাং তার দ্বিতীয় গল্পটি যে বিশ্বাস করবেন এমন আশা করতে পারি না। কিন্তু এই দ্বিতীয় গল্পটি এমন অদ্ভুত যে সেটি আপনাদের শোনাবার লোভ সংবরণ করা আমার পক্ষে দুঃসাধ্য। জগতে কি ঘটে আর কি না ঘটে তার কতটুকুই বা আমরা খবর রাখি? দেয়ার আর মোর থিংস ইন হেভেন অ্যান্ড আর্থ, হোরাসিও, ইত্যাদি ইত্যাদি। অতএব এই গল্পটি শুনে যান এবং সম্পূর্ণ মিথ্যা বলে খারিজ করার আগে মহাকবির বহুবার বলা ওই গভীর উক্তিটি একটু মনে করবেন। তবে যিনি প্রত্যক্ষ যুক্তি দিয়ে সবকিছু বিচার করে নেন, এই সূক্ষ্ম জগতের বাইরে অন্য কোনো সূক্ষ্ম জগৎ কিংবা ভূতপ্রেত কিংবা অন্য কোনো অশরীরী জীব কিংবা অপদেবতা উপদেবতার অস্তিত্বে আদেও বিশ্বাস রাখেন না, তিনি এই গল্প না হয় নাই শুনলেন। ভূমিকা শেষ করে এখন মূল গল্পটা বলি। সেদিন হাতে তেমন কোনো কাজকর্ম ছিল না। সন্ধ্যের আগেই মাঠ থেকে ফুটবল খেলা দেখে ধর্মতলা হয়ে ফিরছিলাম। মোহনবাগান হেরে যাওয়াতে মনেও তেমন একটা আনন্দ ছিল না। কি আর করি, ধর্মতলার মনের কাছেই মটলেনের বাড়িটা। নাম্বারটা ঠিক মনে নেই, তবে বাড়িটা ছিল তারানাথ জ্যোতিষীর বাড়ি। সেখানেই গেলাম। দরজা খুলল তারানাথ স্বয়ং। আমায় দেখে বলল, এসো এসো। বলি, ব্যাপার কি? অনেকদিন তো কোনো খবরই নেই। আরে না না, কি যে বলেন, কদিন একেবারেই সময় হয়ে উঠছিল না, তাই আর আসা হয়নি। কিছুক্ষণ গল্পগুজবের পর উঠতে যাব, এমন সময় নামলো ঘোর বৃষ্টি। তারানাথ আমাকে এই অবস্থায় উঠতে দিল না। আমি দেখলাম এই বৃষ্টি এত সহজে থামবে না। তারানাথের বৈঠকখানায় আমরা দুজনে বসে রয়েছি। বৃষ্টির সময় মনে কেমন এক ধরনের একাকিত্বের ভাব আসে। বৃষ্টি না হলে মনে হয় শহর শুদ্ধ লোক বুঝি আমার ঘরে এসে ভিড় করবে। কেউ না এলেও মনের ভাবটা এমনই থাকে। কিন্তু বৃষ্টি নামলে মনে হয় এই বৃষ্টি মাথায় নিয়ে কেউই আসবে না। সুতরাং আমার ঘরে আমি একা। তারানাথের সঙ্গে বসেও সেদিন মনে হলো আমরা দুজন ছাড়া সারা কলকাতা শহরে যেন কোথাও কোনো লোক নেই। সুতরাং মনের ভাব বদলে গেল। এদিকে সন্ধ্যা নামল। জীবনের অদ্ভুত ধরনের অভিজ্ঞতার কাহিনী বলবার ও শোনার ইচ্ছে দুজনেরই জাগল। প্রবল বৃষ্টিমুখর আষাঢ় সন্ধ্যায় আমরা মোহনবাগানের শোচনীয় হার, ল্যাংড়া আম, অতিরিক্ত সস্তা হওয়ার ব্যাপার ইত্যাদি আরও নানান রকম কথা বলতে বলতে হঠাৎ কোনো এক সময় নারী প্রেমের প্রসঙ্গে এসে পড়লাম। তারানাথ বেশ বড় জ্যোতিষী ও তান্ত্রিক হলেও সুখদেব তো আর নয়, এ কথা তো আগেই বলেছি। নারীর সঙ্গে সে যে বহুবার মেলামেশা করেছে এ কথা অস্বীকার করা যায় না। সুতরাং তার মুখ থেকেই এই বিষয়ে কিছু রসালো অভিজ্ঞতার কথা শুনব এমন আশা করা আমার পক্ষে সম্পূর্ণ স্বাভাবিকই নয়। কিন্তু তার পরিবর্তে সে এই সম্বন্ধে যে অসাধারণ অভিজ্ঞতার কাহিনীটি শোনালো তার জন্য আমি সত্যি আদেও প্রস্তুত ছিলাম না। আর একটা কথা, তারানাথকে দেখে বা তার মুখের কথা শুনে আমার মনে হয়েছিল একটা বড় দুঃখ মনের মধ্যে সে চেপে রেখেছে। অনেকবার তন্ত্রশাস্ত্রের কথাবার্তা বলতে গিয়ে যেন কি একটা বলি বলি করেও বলে না। আজ বুঝলাম তারানাথ তান্ত্রিক জীবনের অনেক কাহিনী সে আমার কাছে কেন কারোর কাছেই বলেনি। হয়তো সেগুলো ঠিক বলবার কথাও নয়, কারণ সে কথা বলা তার পক্ষে কষ্টকর স্মৃতি ফিরিয়ে আনার মতো। তাছাড়া আমার মনে হয় লোককে সেসব গল্প বিশ্বাস করানোটাও শক্ত। বললাম, জ্যোতিষী মশাইয়ের এই সম্বন্ধে অভিজ্ঞতা নিশ্চয়ই অনেক আছে, কি বলেন? অভিজ্ঞতা একটা আছে, এবং সেটা বড় মারাত্মক রকমের অদ্ভুত। প্রেম কাকে বলে সেবার বুঝেছিলাম, এখন কিন্তু সেটা স্বপ্ন বলে মনে হয়। আচ্ছা শোনো তবে। কোনো ট্র্যাজিক গল্প বলবেন না। প্রথমে প্রেম হলো একটি মেয়ের সঙ্গে, তারপর সে মারা গেল, এই তো এইসব গল্প ঢের শুনেছি। ঢের শোনোনি, শোনো।
কিন্তু যদি বিশ্বাস না হয় সেটাও আমাকে বলো। এরকম গল্প বানিয়ে বলতে পারলে একজন গল্প লেখক হয়ে যেতুম হে। দু একজন খুব কাছের বন্ধু ছাড়া এ কথা কারোর কাছেই আর বলিনি কখনো। ঠিক এমন সময় বাড়ির ভেতর থেকে তারানাথের বড় মেয়ে চারু ওরফে চারি 2 পেয়ালা গরম চা আর 2টো করে পরোটা আর আলু ভাজা নিয়ে আসলো। চারির বয়স 10 বছর হবে। তারানাথের মতোই গায়ের রং, বেশ উজ্জ্বল, চোখমুখ মন্দ নয়। আমায় বলল, কাকাবাবু, আমার লেজের ডিজাইন আজকে আনলেন না? চারির কাছে কথা দিয়ে রেখেছিলাম, ধর্মতলার দোকান থেকে তার জন্য উলবোনার একটা ছবি ও প্যাটার্নের নকশা কিনে দেব। বললাম, আরে আজ ফুটবলের একটু ভিড় ছিল, আমি কাল ঠিক এনে দেবো। চারি পাশেই দাঁড়িয়েছিল। তারানাথ বলল, মা চারি, যা তো মা, 2টো পান নিয়ে আয় তো। মেয়ে চলে গেলে আমার দিকে তাকিয়ে বলল, আসলে ছেলে পিলের সামনে এইসব গল্প বলা যায় না। গরম গরম পরোটা আর আলু ভাজা খেয়ে নাও, আর চাটাও খেয়ে নাও, তারপর বাকি গল্প শুনবে। চা পানের পরে তারানাথ বলতে শুরু করলো, বীরভূমে শ্মশানের যে পাগলির অদ্ভুত কাণ্ড সেবার বলেছিলাম, তো তার ওখান থেকে তো চলে এলাম সেই কাণ্ডের পরে। কিন্তু এরপর থেকেই তন্ত্রশাস্ত্রের প্রতি আমার একটা শ্রদ্ধা জন্মে গেল। নিজের চোখে যা দেখলাম তা তো আর বিশ্বাস না করে পারি না। এটা পাগলির কথা থেকে বুঝেছিলাম যে পাগলি আমায় ইন্দ্রজাল দেখিয়েছিল নিম্নতন্ত্রের সাহায্যে, কিন্তু সে তো ব্ল্যাক ম্যাজিক ছাড়াও উচ্চতন্ত্রের কথাও বলেছিল। ভাবলাম দেখি না কি আছে এর মধ্যে। গুরু খুঁজতে লাগলাম। তা খুঁজলে কি হবে? ও পথের পথিকে দর্শন পাওয়া অত্যন্ত কঠিন। এই সময় বহু জায়গায় ঘুরে বেড়িয়ে আমার 2টো মূল্যবান অভিজ্ঞতা হলো। প্রথমত এই যে ধুনি জ্বালানো যে সমস্ত সাধুরা রয়েছে তাদের মধ্যে 99% জনই ব্যবসাদার। ধর্ম জিনিসটা এদের কাছে একটা ওই বেচা কেনার বস্তু। ক্রেতাকে ঠকানোর বিশাল কৌশল এবং আয়োজন এদের আয়ত্তের মধ্যে থাকে। আর দ্বিতীয় যে ব্যাপারটা লক্ষ্য করলাম তা হলো সাধারণ মানুষ অত্যন্ত বোকা। এদের ঠকানো খুব সহজ, বিশেষত এই ধর্মের ব্যাপারে। তো সে যাক গে ওসব কথা। আমি ধুনি জ্বালানো ব্যবসাদার সাধু অনেক দেখলাম, ইন্স্যুরেন্সের দালাল দেখলাম, দৈবিক ঔষধের মাদুলি বিক্রেতাকেও দেখলাম, সাধু বেশি ভিক্ষুক দেখলাম, কিন্তু সত্যিকারের একজন সাধু একটাও দেখলাম না। তা এই সময় বরাকর নদীর ধারে শালবনের মধ্যে একটি ছোট্ট গ্রামের সীমায় এক মন্দিরে একদিন আশ্রয় নিয়েছি। শীতকাল, আমি বনের ডালপালা কুড়িয়ে আগুন জোগাড় করতে যাচ্ছি। এমন সময় একজন শ্যামবর্ণ, রোগা এবং বেশ লম্বা আকৃতির এক বৃদ্ধ সাধুকে দেখলাম। উনি একটা ওই পুঁটুলি বগলে করে মন্দিরে ঢুকছেন। তো আমি গিয়ে তার পা ছুঁয়ে প্রণাম করলুম। সাধু বাবা দেখলাম বেশ মিষ্টভাষী। তিনি বললেন, তুই যে দেখছি বড় ভক্ত, কি চাস এখানে? বাড়ি ছেড়ে দেখছি রাগ করে বেরিয়েছিস। রাগ নয় বাবাজি, বৈরাগ্য। সাধুজি হেসে সেই কথাই বললেন যে কথাটি ওই পাগলিও বলেছিল। ও হে ছোকরা, সাধু হব বললেই হওয়া যায় না। তোর মধ্যে ভোগের বাসনা এখনো পুরো মাত্রায় রয়েছে। সংসার ধর্ম করকে যা যা। মন্দির থেকে একটু দূরে ছাতিম গাছের তলায় সাধুর পঞ্চমুণ্ডির আসন, 5টা মরার খুলি পেতে তৈরি। প্রতি রাতেই সাধু বাবা সেখানে সাধনা করেন, সেটাও দেখলাম। সাধু রাতে সেখানে নির্জনে সাধনা করেন, তাও দেখলাম। মনে ভারী শ্রদ্ধা হলো। সংকল্প করলাম এই মহাপুরুষকে ছেড়ে কোথাও যাচ্ছি না এবার। কিছুদিন লেগে রইলাম তার পিছনে। তার হোমের কাঠ ভেঙে এনে দিতাম।
3 মাইল দূরের কুসুমবনি বলে একটা গ্রাম থেকে তার জন্য চাল ডাল সব কিনে আনতাম। সেখানে গ্রামের সকল লোকের মুখে শুনলাম, সাধু বাবার সাথে অত মাখামাখি করবেননি দাদা, তিনি অনেক বড় একজন তান্ত্রিক, অনেক অদ্ভুত অদ্ভুত ক্ষমতা আছে তার। পাগলির কাছে যেতে লোকে যেমন আমায় ভয় দেখিয়েছিল, এখানেও ঠিক তেমনটাই ভয় দেখালো গ্রামবাসীরা। তান্ত্রিক সাধু সন্ন্যাসীদের অত বিশ্বাস করবেনি দাদা, ওরা ওরা কিন্তু সব পারে। একটু সাবধান হয়ে চলো, নইলে যে বিপদে পড়বে, এই আমি কয়ে দিলাম কিন্তু। হ্যাঁ, খুব তাড়াতাড়ি ওদের কথার আসল মানেটা বুঝলাম। একদিন গভীর রাতে হঠাৎ ঘুমটা ভেঙে গেল। সেদিন শুক্লপক্ষের রাত্রি, বেশ ফটফটে জ্যোৎস্না। মন্দির থেকে ছাতিম গাছের দিকে তাকিয়ে দেখলাম সাধু বাবাজি কার সঙ্গে যেন পঞ্চমন্ডির আসনে বসে কথা বলছেন। কৌতূহল হলো, এত রাতে কে এলো এই নির্জন নদী তীরের জঙ্গলের মধ্যে? কৌতূহল সামলাতে না পেরে ধীরে ধীরে এগিয়ে গেলাম। অল্প দূরে গিয়ে যা দেখলাম তাতে আর এগিয়ে যেতে সংকোচ বোধ হলো, এবং সঙ্গে সঙ্গে রীতিমতো আশ্চর্য হয়ে গেলাম। দেখলাম সাধু বাবাজি এত রাতে একজন মেয়ে মানুষের সঙ্গে কথা বলছেন। গাছের আড়ালে থাকা এই মেয়ে মানুষটিকে খানিকটা স্পষ্ট খানিকটা অস্পষ্ট ভাবে দেখে আমার মনে হলো মেয়েটি যুবতী, এবং শুধু তাই নয়, সে পরমা সুন্দরীও। ভাবলাম এত রাতে গুরুদেব কোন মেয়ের সঙ্গে কথা বলছেন, আর সে মেয়েটি এলোই বা কেমন করে একা এই নির্জন জায়গায়। যাই হোক, আর বেশি দূর গেলেই ওরা আমায় টের পাবে। মনে কেমন একটা ভয়ও হলো। সেদিন চলে এলাম। তার পরদিন রাতে আমি ঘুমোলাম না। গভীর রাতে উঠে পা টিপে টিপে বাইরে গিয়ে গাছের আড়াল থেকে উঁকি মেরে দেখি কাল রাতের সেই মানুষটি আজও এসেছে। ভোর হবার কিছু আগে পর্যন্ত আমি সেদিন গাছের আড়ালে দাঁড়িয়ে রইলাম। বর্ষা হবার লক্ষণ হচ্ছে দেখে আর সাহস হলো না। মন্দিরে গিয়ে নিজের বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। পরদিন রাতে আবারও একই ঘটনার পুনরাবৃত্তি। তবে সেদিন আরেকটি জিনিস লক্ষ্য করলাম। সাধু বাবাজির সাথে যে মেয়ে মানুষটির কথা হচ্ছে তার পরনের কাপড় বড় অদ্ভুত ধরনের। সেটা না শাড়ি, না ঘাগরা, না ওই জাপানি কিমোনো, না মেয়েদের গাউন। অজানা, তবে ভারী চমৎকার মানিয়েছেও বটে। সেদিন আরো একটা কথা আমার মনে হলো। মেয়ে মানুষটি যেই হোক, সে জানে যে আমি রোজ গাছের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে চেয়ে থাকি। কি করে আমার মনে একথা উদয় হলো তা আমি বলতে পারবো না, কিন্তু এই কথাটা আবছাভাবে আমার মনে উদয় হওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে যেন কেমন একটু ভয়ও হলো। সরে পড়ি বাবা, কি দরকার এসবের মধ্যে শুধু শুধু থাকার। এই ভেবে আবার চলে এলাম। কিন্তু পরদিন রাতে একটা সময় আর শুয়ে থাকতে পারলাম না নিশ্চিন্ত মনে, উঠে যেতেই হলো। সেদিন আর একটা জিনিস লক্ষ্য করলাম। মেয়ে মানুষটি যখন থাকে তখন এক ধরনের খুব মধুর সুগন্ধ যেন বাতাসে পাওয়া যায়। এই কদিনও এই গন্ধটা পেয়েছি, কিন্তু ভেবেছিলাম কোনো বন্য ফলের গন্ধ হয়তো। আজ বেশ মনে হলো যে এই গন্ধের সঙ্গে ওই মেয়েটির উপস্থিতির একটা নিশ্চিত সম্বন্ধ আছে। এই রকম চললো আরো দিন 10-12। তারপরে সাধু বাবার ডাক এলো। বরাকর না কোডারমার এক গাড়োয়ালি জমিদার বাড়িতে কি সব শান্তি সস্তায়ন করার জন্য। সাধুজি প্রথমে যেতে রাজি হননি। 2-3 দিন তাদের লোক এসে ফিরে গিয়েছিল, কিন্তু তৃতীয়বারে জমিদারের ছোট ভাই নিজে পালকি নিয়ে এসে সাধুকে অনেক খোসামত করে তারপর নিয়ে গেলেন। মনে মনে ভাবলাম এ আর কিছুই নয়, সাধুজি সেই মেয়েটিকে ছেড়ে একটি রাত্রিও বাইরে কাটাতে রাজি নন। কিন্তু কাছাকাছি তো কোথাও কোনো বস্তি নেই।
মেয়েটি আসেই বা কোথা থেকে? আর সাধারণ সাঁওতাল বা বিহারি মেয়ে তো সে নয়। আমি অনেকবারই দেখেছি সেটিকে, এবং প্রত্যেকবারই আমার দৃঢ় বিশ্বাস হয়েছে এ মেয়ে কোনো বড় ঘরের মেয়ে। যেমন রূপসী তেমনি তার অদ্ভুত ধরনের চমৎকার এবং দামি পোশাক পরিচ্ছদ। হঠাৎ আমার মনে একটা দুষ্টু বুদ্ধি জাগলো। আমার মনে হয়েছিল মেয়েটিকে সাধুজির হয়তো খবর দেওয়ার সুযোগ হয়নি। দেখাই যাক না আজ রাত্রে সে আবার আসে কিনা। তখন বয়স ছিল অল্প, তোমরা যাকে বলো রোম্যান্স, তার একটা তখন আমার যথেষ্টই ছিল। এতে কিন্তু তুমি আমাকে দোষ দিতে পারো না। নির্দিষ্ট সময়ের কিছু আগে রাতে সেদিন আমি নিজেই গিয়ে পঞ্চমন্ডির আসনে বসে রইলাম। মনে ভয়ানক কৌতূহল, দেখি আজ মেয়েটি আসে কিনা। কেউ কোনো দিকে নেই, নির্জন রাত। মনে একটা ভয়ও হলো। এ ধরনের কাজ কখনো করিনি, কোনো হাঙ্গামায় আবার পড়ে না যায়। তখন আমি অপরিণত বৃদ্ধি নির্বোধ যুবক মাত্র। কিন্তু তখন ঘুণাক্ষরেও যদি জানতাম অজ্ঞাতসারে কি ব্যাপারে সামনাসামনি হতে চলেছি, তবে কি আর ছাতিমতলায় একা পঞ্চমন্ডির আসনে বসতে যায়? তবে সে হবার নয়, ও আমার অদৃষ্টের লেখন। সে রাতের জের আমার জীবনে আজও মেটেনি। আমার মনের শান্তি চিরদিনের জন্য হারানোর সূত্রপাত ঘটেছিল সেই কাল রাত্রে। তা কি তখন আর বুঝেছিলাম? যাই হোক, রাত ধীরে ধীরে গভীর হলো। পরে দিকের গাছপালার আড়াল থেকে চাঁদ উঠতে লাগলো একটু একটু করে। আমার ডান দিকেই বরাকর নদী, তার দুই পাড়েই শিলাখণ্ড ছড়ানো। তার উপর জ্যোৎস্না এসে পড়ল। সেই নদীর পাড়েই ছাতিমতলা এবং পঞ্চমন্ডির আসন, আমি যেখানে বসে আছি। আমার বাঁ দিকে খানিকটা ফাঁকা ঘাসের মাঠ, তারপর শালবন শুরু হয়েছে। হঠাৎ সামনের দিকে চেয়ে আমি চমকে উঠলাম। আমার সামনে সেই মেয়েটি কখন এসে দাঁড়িয়েছে, এমন নিঃশব্দে, এমন অতর্কিতভাবে যে আমি টেরই পাইনি। অথচ আগেই বলেছি, আমার একদিকে বরাকর নদীর জ্যোৎস্না ওঠা শিলাবিস্তৃত পাড়, আর একদিকে ফাঁকা মাঠ। আসনে বসা পর্যন্ত আমি সতর্ক দৃষ্টিও রেখেছি মাঠের দিকে। নদীর দিক থেকে আমার কাছে কারো আসা সম্ভব নয়। মাঠের দিক থেকে কেউ এলে আমার দৃষ্টি এড়ানোর কথা নয়। মেয়েটি যেখানে দাঁড়িয়ে, সেখানে আধ সেকেন্ড আগেও কেউ ছিল না, সে আমি জানি। আধ সেকেন্ড পরেই সেখানে জল জ্যান্ত একটি রূপসী মেয়ের আবির্ভাব আমার কাছে সম্পূর্ণ ম্যাজিকের মতো ঠেকলো বলেই আমি চমকে উঠলাম। সঙ্গে সঙ্গে সেই মধুর সুগন্ধ আমার সারা দেহ মন অবশ ও আচ্ছন্ন হয়ে উঠল। আমার জ্ঞানও বোধহয় ছিল তারপর আর 1 সেকেন্ড। তারপরে কি যে ঘটলো তা আমি আর কিছুই জানি না। উঠে দেখি সারা রাত সেই ঠান্ডা হাওয়াতে বাইরে পড়ে আছি। ধীরে ধীরে যখন আমার জ্ঞান ফিরে এলো, ততক্ষণে ভোর হয়েছে। পঞ্চমন্ডির আসনেই আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। আর সারা রাত এইভাবে এই খোলা হাওয়ায় পড়ে থাকার জন্য গায়ে হয়েছে দারুণ ব্যথা, তার উপর গলাটাও ভার। এরপর ধীরে ধীরে আমি মন্দিরে চলে এলাম। এসে আবার শুয়ে পড়লাম। শরীরটা এতটাই খারাপ লাগছিল যে আমার মনে হলো এবার হয়তো আমার জ্বর হবে। পরদিন সারাটা দিন কিছু না খেয়ে শুয়েই রইলাম, আর কেবলই ওই কাল রাতের কথাটাই ভাবতে থাকলাম। মেয়েটা কে, কি করে এমন নিঃশব্দে অতর্কিতে ওইখানে এলো?
এ তো একেবারে অসম্ভব। মেয়েটি যে অসামান্য রূপসী তা আমি অজ্ঞান হয়ে পড়বার আগের মুহূর্তে, এই কয়েক সেকেন্ডের মধ্যেই তা দেখে নিয়েছিলাম। কিন্তু আমি অজ্ঞান হয়ে পড়লামই বা কেন? এরও তো কোনো যুক্তিসঙ্গত কারণ খুঁজে পেলাম না। সেদিন বিকেলবেলা সাধু বাবা গাড়োয়ালি জমিদার বাড়ি থেকে ফিরলেন। আমার জন্য লাড্ডু, কচুরি এবং একখানা মোটা সুতির চাদর এনেছেন। আর তার নিজের জন্য জমিদার বাড়ি থেকে একখানা ভালো পশমি আলোয়ান দিয়েছে। আমায় শুয়ে থাকতে দেখে তিনি জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, এই অবেলায় শুয়ে কেন? ওঠো ওঠো, জিনিসগুলো রেখে দাও। অতি কষ্টে উঠে সাধু বাবার হাত থেকে পুঁটলিটা নিলাম। তিনি আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বলো তো তোমার? অসুখ বিসুখ নাকি? কিচ্ছু জবাব দিলাম না। সাধু বাবা স্নান সেরে এসে জমিদার বাড়ির সব কাণ্ড আমাকে সবিস্তারে বললেন। আমায় আবার জিজ্ঞাসা করলেন, তোমার কি হয়েছে বলো তো? অমন মন মরা ভাব কেন? বাড়ির জন্য মন কেমন করছে বুঝি? তোমাকে তো আগেই বলেছি বাবা, তোমরা ছেলে ছোকরারা এ পথে কি নামলেই নামা যায় রে বাপ। এ বড় কঠিন পথ, সবার তারা হয় না। সেই রাতে আমার খুব জ্বর এলো। কতদিন ঠিক জানি না, আমি অজ্ঞান হয়েই রইলাম। জ্ঞান হলেই দেখতাম সাধু বাবা আমার মাথার কাছে বসে আছেন। বোধহয় তাঁরই সেবা যত্নে এবং দয়ায় সেবার ধীরে ধীরে সেরে উঠলাম। সুস্থ হওয়ার পর একদিন দুপুরের পর গাছতলায় বসে আছি আমি আর সাধু বাবা। উনি বললেন, ছেলে ছোকরা কিনা, কি কাণ্ডটা বাঁধিয়ে বসেছিলে বাপ। এবার তো আর বাঁচতে না, অতি কষ্টে বাঁচানো হয়েছে। আচ্ছা বাপ, পঞ্চমুণ্ডের আসনে কি জন্য গিয়েছিলে সেদিন রাতে? আমি তো অবাক, ইনি কি করে জানলেন? আমি তো কোনো কথাই বলিনি। হঠাৎ আমার সন্দেহ হলো, সেই অদ্ভুত মেয়েটির সঙ্গে নিশ্চয়ই সাধুর ফিরে এসে দেখা হয়েছে, আর সেই বলেছে এসব। আমাকে চুপ করে থাকতে দেখে তিনি বললেন, ভাবছো আমি কি করে জানলাম, তাই না? আরে বাপ, কতটুকুই বা তোমরা বোঝো আর কতটুকুই বা জানো। তোমাদের দেখে ভারী দয়া হয় আমার। আপনি জানলেন কি করে? আরে পাগল, তুমি তো জ্বরের ঘোরে বলেছিলে ওসব কথা, নইলে জানবো কি করে? যাক, প্রাণে বেঁচে গিয়েছো এই ঢের। আর কখনো অমন পাগলামি করতে চেও না বাবা। আমি চুপ করে রইলাম। তাহলে আমিই বিকারের ঘোরে সব ফাঁস করে দিয়েছি? সেই দিনই মনে মনে সংকল্প করলাম, একদিনের মধ্যেই এখান থেকে চলে যাব। শরীরটা একটু সুস্থ হয়ে উঠলেই বেরিয়ে যাব। কিন্তু আমার ভাগ্যলিপি ছিল অন্য। সাধু বাবাজিকে তার পরদিন পাহাড়ি বিচ্ছুতে কামড়ালো। তিনি তো যন্ত্রণায় অজ্ঞান হয়ে গেলেন। আমি 5 মাইল দূরবর্তী মিহিজাম থেকে ডাক্তার ডেকে আনি, তার সেবা করি। দিন রাত জেগে 3 দিন পরে তাকে সারিয়ে তুলি। দিন 10 পরে আমি একদিন বললাম, সাধুজি, আমি আর চলে যেতে চাই। চলে যাবে? কোথায়? এখানে থেকেই বা কি হবে? আমার তো কিছু হচ্ছেই না। মিছে বসে থাকা আর মন্দিরের প্রসাদে ভাগ বসানো, দুটি পেটের ভাতের লোভে তো আমি এখানে বসে নেই। সাধুজি চুপ করে গেলেন। তখন কোনো কথা বললেন না। সন্ধ্যের কিছু আগে আমাকে ডেকে তিনি কাছে বসালেন। বললেন, ভেবেছিলাম এ পথে নামাবো না তোমায়, কিন্তু তুমি দুঃখিত হয়ে চলে যাচ্ছ, সেটা বড় কষ্টের বিষয় হবে আমার পক্ষে।
তুমি আমার যথেষ্ট উপকার করেছো, নিজের ছেলের মতো সেবা করেছো। তোমাকে কিছু দিতে চাই। আচ্ছা, একটা কথা তার আগে বলি, তোমার সাহস আছে তো? আগে হ্যাঁ, এর আগেও আমি বীরভূমের এক শ্মশানে তন্ত্র সাধনা করেছি। তারপর আমি সেই শ্মশানের পাগলি এবং তার অদ্ভুত ক্রিয়াকলাপের কথা বললাম। এতদিন পরে আজ প্রথম সাধুকে পাগলির কথা বললাম। সে পাগলিকে তুমি চেনো? আরে সে যে অতি সাংঘাতিক মেয়ে মানুষ। তুমি তার হাত থেকে যে অত সহজে উদ্ধার পেয়ে এসেছো, সে কেবল তোমার পূর্বজন্মের পুণ্য। ওর নাম মাতু পাগলি, মাতঙ্গিনী। ও নিম্ন শ্রেণীর তন্ত্রে ভয়ানকভাবে সিদ্ধ। ওর সংস্পর্শে গিয়ে পড়েছিলে, কি সর্বনাশ! ওকে আমরা প্রচণ্ড ভয় করে চলি। কিরকম জানো? যেমন লোকে খ্যাপা শেয়াল, কুকুর কি খোকরো সাপকে ভয় করে, ঠিক তেমনই ও সেই জাতীয়। অসাধারণ ক্ষমতা ওর নিম্নতন্ত্রে। ওর ইতিহাস বড় অদ্ভুত, সে পরে কোনো একদিন বলবো খন। কতদিন ওর সঙ্গে ছিলে? আগে প্রায় মাস 2 হবে। ওর সঙ্গে যখন ছিলে তখন কিছু কিছু অধিকার হয়েছে তোমার। তোমাকে আমি মন্ত্র দেব, কিন্তু তুমি বোকা। তোমার মনের ভাব আমি জানি। তুমি কি জন্য রাতে পঞ্চমুণ্ডির আসনে গিয়েছিলে বলো তো? আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। মনের গোপনে পাপ নেই। যদি পঞ্চমুণ্ডির আসনে বসে থাকি তবে সেটা সেই অপরিচিতা নিশা বিহারিণী রূপসীর টানে। কিন্তু এই কথা গুরুস্থানীয় ব্যক্তির কাছে স্বীকার করব কেমন করে? তো সেই দিন সাধু অতি অদ্ভুত এবং গোপনীয় একটি কথা আমায় বললেন। কিন্তু একটা কথা তুমি জানো না, সেটা আগে বলি। তুমি সেদিন যাকে রাতে ছাতিমতলায় বসে দেখেছিলে, তিনি তোমার আমার মতো দেহধারী মানুষ নন। এই শুনে আমার গা শিউরে উঠল। দেহধারী জীব নয় বলে কি রে বাবা? তবে কি ভূত পেতনি নাকি? তোমায় এ কথা বলতাম না যদি না শুনতাম যে তুমি মাতু পাগলির সঙ্গে ছিলে। আচ্ছা, বলছি শোনো। আমার গুরুদেব ছিলেন কালিকানন্দন ব্রহ্মচারী। হুগলি জেলায় জেজর গ্রামে তাঁর মঠ ছিল। মস্ত বড় সাধক ছিলেন তিনি। কুলার্ণব আর মহাডামর, এই 2 শ্রেষ্ঠ তন্ত্রে তাঁর সমান অধিকার ছিল। মহাডামর তন্ত্রের একটি নিম্ন শাখার নাম ভূত ডামর। আমি যখন যুবক, তোমারই মতো বয়স, স্বভাবতই আমার ঝোঁক গিয়ে পড়ল সেই ভূত ডামরের ওপর। গুরুদেব আমার মনের গতিবিধি বুঝতে পেরে ও পথ থেকে ফেরাবার যথেষ্ট চেষ্টা করেছিলেন, কিন্তু তা কি আর হয়? অদৃষ্ট লিপি তবে আর বলেছে কাকে? এই তোমার যেমন। আচ্ছা বাবা, উনি আপনাকে ওই পথ থেকে ফেরাতে চেষ্টা করেছিলেন কেন? ও পথ প্রলোভনের পথ, বিপদের পথ। ভূত ডামর তন্ত্র নানা প্রকার অশরীরী উপদেবীদের নিয়ে কারবার করে। তন্ত্রের ভাষায় এদের সাধারণ নাম যোগিনী। জপে ও সাধনায় বশীভূত হয় এদের মধ্যে যে কেউ। যার সাধনা তুমি করবে সে তোমার আপন হয়ে থাকতে পারে। নানাভাবে এদের সাধনা করা যায়। কিষ্কিনী দেবীকে মায়ের রূপে পেতে হয়, কনকবতী দেবীকে পাওয়া যায় মেয়ে রূপে। কিন্তু বাকি সব যোগিনীদের যে কোনোভাবে সাধনা করা যায় এবং যে কোনোভাবে পেতে পারা যায়। এই সব যোগিনীদের মধ্যে কেউ ভালো, কেউ মন্দ। এদের জাতি নেই, বিচার নেই, ধর্ম নেই, কোনো গণ্ডি বা বাধ্যবাধকতার মধ্যে এরা আবদ্ধ নন। ভূত ডামরে এই সাধনার ব্যাপারে বলে দেওয়া আছে। ভূত ডামরের এই প্রথম শ্লোকই হল
আকথা সংপ্রবক্ষামি যোগিনী সাধনম সর্বত্র সাধনং নাম দেহিনং সর্বসিদ্ধিনম অতিগুজ্জা মহাবিদ্যা দেবানম্পি দুর্লভা। তুমি সেদিন যাকে দেখেছিলে তিনি এই রকমই একজন জীব। তোমার সাহস থাকলে সে মন্ত্র আমি তোমায় দিয়ে দেব, কিন্তু আমার যদি নিষেধ শোনো তবে এ পথে নেমো না। এতটা বলে সাধুজি ভালো করেননি। আমার কৌতূহল বাড়িয়ে দিয়ে তিনি আমায় কি আর সামলে রাখতে পারেন? আমি কেমন একটা নাছোড় বান্দা হয়ে পড়লাম। মন্ত্র আমি নেবই। সাধুজি বললেন, তবে কনকবতী দেবী সাধনার মন্ত্র নাও, মেয়ে রূপে পাবে দেবীকে। আর তা না হলে কিষ্কিনী সাধনার মন্ত্র নাও। আহ, কি বিপদেই না পড়েছে এই বুড়ো সাধুটাকে নিয়ে। অন্য যোগিনীদের দেখতে দোষ কি? এরপর সাধু আমায় চুপ করে বসে থাকতে দেখে বললেন, বেশ, আমি তোমাকে মধুসুন্দরী দেবীর সাধনার মন্ত্র দিচ্ছি। একে তুমি মেয়ে রূপে, বোন রূপে, আবার প্রিয়তমা রূপেও পেতে পারো। তবে আমার যদি কথা শোনো, কখনো প্রিয়তমা রূপে পেতে চেও না, কারণ এতে বিপদ অনেক বেশি। শোনো তবে এর বিপদের দিকগুলো বলি। প্রিয়তমা রূপে সাধনা করলে তিনি তোমাকে সঙ্গী রূপে দেখবেন, কিন্তু এরা মহাশক্তিশালিনী যোগিনী। এরা কিন্তু সাধারণ মানুষ নয়, এদের আয়ত্তের মধ্যে রাখা বড়ই শক্ত। এরা হয় তোমাকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ করে রাখবে, আর নয়তো একেবারে উন্মাদ করে ছেড়ে দেবে। সামলাতে পারা বড়ই কঠিন। সাধুজি, আমি রাজি, আপনি আমায় এর মন্ত্র দিন। সাধুজি আমায় মন্ত্র দিলেন এবং বললেন, বাবা, এই জায়গা থেকে তোমায় চলে যেতে হবে। তোমায় এখানে আমি আর রাখতে পারবো না। এক জায়গায় দুজন সাধকের সাধনা হয় না। বেশ, খুব ভালো প্রস্তাব। তাছাড়া আমিও আর এখানে থাকতে চাই না। আমার ভয় ছিল হয়তো সাধুজি ও মাথুপাগলির মতো হিপনোটিজম জানেন এবং আমাকে হিপনোটাইজ করে যা তা দেখা। কেন, আপনি যে স্বচক্ষে পঞ্চমন্ডির আসনে কি মূর্তি দেখেছিলেন, তখন তো সাধু সেখানে ছিলেন না। তারপর যে আমার টাইফয়েড জ্বর হয় বলিনি? হয়তো পঞ্চমন্ডির আসনে গিয়ে যখন বসি তখনই হয়তো জ্বর এসে গেছে। আর সে সময় জ্বরের ঘোরে কি দেখতে কি দেখেছি, হয়তো সব চোখের ধাঁধা। জ্বর ছেড়ে সেরে উঠে এই সন্দেহটাই আমার হয়েছিল, সত্যি বলছি। যাই হোক, তো তারপর ওখান থেকে চলে গেলাম বরাকর নদীর ধারে আর একটা নির্জন জায়গায়। থাকতাম গ্রামের বারোয়ারি ঘরে। গ্রামের লোকেরা যে যা দিত তাই খেতাম, আর সন্ধ্যের পরে নদীর ধারে নির্জনে বসে মন্ত্র জপ করতাম। এভাবেই কেটে গেল 1 মাস, 2 মাস, 3 মাস, কিন্তু কিছুই তখনও দেখতে পাচ্ছি না। মন্ত্রের উপর থেকে ধীরে ধীরে আমার বিশ্বাস যেন কমে যাচ্ছে। তবুও মনকে বোঝালাম 6 মাস পরে সাধনা সম্পন্ন করে হোম করার নিয়ম বলে দিয়েছিলেন সাধুজি। তার আগে কিছু হবে না। শেষে 6 মাসও শেষ হলো। সাধুজি যেমন বলে দিয়েছিলেন ঠিক সেই সব নিয়মই আমি পালন করলাম। মন্ত্রোচ্চারণ করলাম, পদ্মাসনং সমস্থায় মৎসন্দ্রনাথ সম্মতম অমেশস্নৈ পূপ সৌপৈ সংপূজ্য মধুসুন্দরী। বরাকর নদীর তীরে বসে ভাত রান্না করলাম, কই মাছ পোড়ালাম, একটা কলার পাতায় ভাত আর পোড়া মাছের নৈবেদ্য দিলাম। ডুমুরের কাটা ডালপালা দিয়ে বালির উপরে হোম করে ওং টং ঠং ঝং ইং খং মধুসৌন্দর্যায় নমঃ এই মন্ত্রে আহুতি দিলাম। জাতি ফুলের মালা নিতান্তই দরকার। কত দূর থেকে খুঁজে সেই জাতি ফুলের মালা এনেছিলাম। তার মালা এবং চন্দন আলাদা কলার পাতায় রেখে দেবীর উদ্দেশ্যে নিবেদন করে তারপর ধ্যানে বসলাম।
সারা রাত কেটে গেল। কিছু দেখলেন ঠাকুরমশাই? কাকস্য পরিবেদনা। কি চন্দন মিষ্টি এসব কিনতে কেবল কতগুলো পয়সার শ্রাদ্ধ হয়ে গেল। ধ্যান জপ হোমে কিছুই ফল ফলল না। রাগ করে সব নৈবেদ্য ফেলে দিলাম নদীর জলে। বেটা সাধু আমায় ঠকিয়েছে। কোনো বেটার কোনো ক্ষমতা নেই। যেমন মাতু পাগলি তেমনই এই সাধু। তন্ত্র সব বাজে। কিছুটা হিপনোটিজম জানে, তাই সরল গ্রামের লোকেদের ঠকিয়ে খায়। তবে এসব ভাবতাম বটে, কিন্তু জবটা ছাড়তে পারিনি। অভ্যেস মতো করেই যায়। ওটা যেন একটা বদ অভ্যেসে দাঁড়িয়ে গিয়েছিল। তো এইভাবে কেটে গেল আরো মাস 4-5। একদিন সন্ধ্যের পরে, রাত তখন সবেমাত্র হয়েছে, আমি একটা গাছের তলায় বসে জব করছি। অন্ধকার হলেও খুব ঘন হয়নি তখন। এমন সময় হঠাৎ তীব্র কস্তুরীর গন্ধ বাতাসে অনুভব করলাম। এই জায়গাটা বেশ মন দিয়ে শুনে যাও, এক বর্ণও মিথ্যা বলিনি। এরপর যা যা হলো সেগুলো সব একে একে বর্ণনা করছি, মন দিয়ে শোনো। তো সেই কস্তুরীর গন্ধটা যখন সবেমাত্র 4-5 সেকেন্ড পেয়েছি, তখন আমার সেদিকে মন গেল। ভাবলাম, এ দেখছি অবিকল কস্তুরীর গন্ধ। বাহ, পাহাড়ে জঙ্গলে কত সুন্দর অজানা বনফুলি না আছে। তারপরেই মনে হলো, আমার পেছনে, অর্থাৎ আমি যে গাছটার তলায় বসে আছি, তারই গুঁড়ির আড়াল থেকে কেউ একজন এসে দাঁড়িয়েছে। আমি পেছন থেকে তাকে দেখতে পাচ্ছি না বটে, কিন্তু অনেক সময় লোকের উপস্থিতি চোখে না দেখেও একভাবে অনুভব করা যায়। আমার সমস্ত ইন্দ্রিয় তখন যেন প্রবলভাবে সজাগ এবং সতর্ক হয়ে উঠল। বাতাসের চলাচল যেন হঠাৎ বন্ধ হয়ে গেল। সমস্ত শরীর দিয়ে যেন গরম আগুনের শিখা বার হচ্ছে। ভাবলাম, আবার অজ্ঞান হয়ে যাব নাকি? ভয় হলো মনে। ঠিক সেই সময় আমার সামনে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে আছে। 8 সেকেন্ড আগেও তিনি সেখানে ছিলেন না। ঠিক সেই পঞ্চমন্ডির আসনে বসার রাতের সেই অভিজ্ঞতার যেন পুনরাবৃত্তি। কিন্তু এবার মনে মনে দৃঢ় সংকল্প করলাম যে যাই হয়ে যাক না কেন, জ্ঞান আমি হারাবো না। মেয়েটি দেখি ভ্রুকুটির সঙ্গে আমার দিকে তাকিয়ে আছে। নিজের চোখে এমনই এক মূর্তি দেখলেন আপনি? আমার কথার মধ্যে হয়তো একটু অবিশ্বাসের গন্ধ তারানাথ পেয়েছিলেন, তাই মনে হয় আমার কথার তীব্র প্রতিবাদ জানিয়ে বললেন, নিজের চোখে সুস্থ শরীরে সব দেখেছি। বিশ্বাস করা বা না করা সে তোমার ব্যাপার, কিন্তু আমি যা দেখেছি সেটা কখনোই অস্বীকার করতে পারবো না। বুঝলাম। তা কেমন দেখলেন ঠাকুরমশাই? মানে চেহারা কেমন ছিল? সে চেহারা ভুলবার নয়। অত্যন্ত রূপসী যদি বলি, তাও হয়তো অনেক কম বলা হবে। মধুসুন্দরী দেবীর ধ্যানে আছে। উদ্যত ভানু প্রতিকাশা বিদ্যাৎপুঞ্জ নিভাসতি, নীলাম্বর পরিধানা মদবিহলোচনা, নানালঙ্কার শোভাঢ্যা কস্তুরী গন্ধ মোদিতা, কমলিঙ্গং স্মরমুখিং পিনতুঙ্গ পয়োধরাম। অবিকল সেই মূর্তি। তখন বুঝলাম, দেবদেবীর ধ্যান মন গড়া কথা নয়। সাধক নিজে প্রত্যক্ষ না করলে এমন বর্ণনা দেওয়া কখনোই সম্ভব নয়। আপনি কোনো কথা বললেন? কথা? আমার চেতনা তখন প্রায় লোপ পেতে বসেছে। কথা বলবো কি করে? পাগল নাকি তুমি? সেতে সহ্য করা কি আমার কর্ম? তার শরীরের কোনো অংশই তখন সাধারণ মানুষের মতো নয়। ওই যে বলা আছে না, মদবিহলোচনা। ওরে বাবা, সে চোখের কি ভাব! ত্রিভুবন জয় হয়ে যায় সেই চোখের চাহনিতে। আচ্ছা, বেশ বেশ, বর্ণনাটা এখন বাদ দিন। কি কথা হলো সেটাই বরং বলুন।
কথাবার্তা যা হয়েছিল সব বলার দরকার নেই। মোটের উপর সেই থেকেই মধুসুন্দরী দেবী প্রতি রাতেই আমায় দেখা দিতেন। বলাই বাহুল্য, সাধুর কথা এক প্রকার অগ্রাহ্য করেই আমি নদীর তীরের সেই নির্জন জায়গায় তাকে চেয়েছিলাম প্রেয়সী রূপে। তখন শীতকাল, বরাকর নদীর জল কম হয়েছে অনেক। জলের ধারে জলজ লিলি গাছ শুকিয়ে তখন হলদে হয়ে এসেছে। আগে যেখানে জল ছিল সেখানে বালির উপর অভ্রকণা জ্যোৎস্না রাতে চকচক করে। বরাকর নদীর দুই পাড়ের শালবন তখন পাতা ঝরিয়ে দিয়েছে। আকাশ প্রতিদিন নীল। রাতে শুক্লপক্ষের জ্যোৎস্নার বড় মনোরম শোভা। সেই সময় থেকে 3টি মাস দেবী প্রতি রাতে দেখা দিতেন। সত্যিকারের বাঁচাটা বেঁচেছিলাম ওই 3টি মাসই। এসব কথা বলাও এখন আমার পক্ষে কতটা কষ্টকর তা তুমি জানো না। আমার জীবনের পাওয়া সর্বশ্রেষ্ঠ আনন্দ তা আমি পেয়েছিলাম ওই 3টি মাসেই। দেবীই বটে। মানুষের সাধ্য নেই অমন ভালোবাসা, অমন নিবিড় বন্ধুত্ব দান করা। সে এক স্বর্গীয় দান। সে তুমি বুঝবে না, তোমায় কি বোঝাবো। তুমি আমায় অবিশ্বাস করবে, মিথ্যেবাদী, না হয় পাগল ভাববে। হয়তো এখন ভাবছেও তাই। তুমি কেন, আমার স্ত্রী আমার কথা বিশ্বাস করে না। আমায় তান্ত্রিক সাধু পাগল করে দিয়েছিল ওই মন্ত্র দান করে। কিন্তু সে সুখের প্রকৃতি ভীষণ তেজি সুরার মতো। আমাকে তার নেশা দিনে দিনে কেমন যেন অপ্রকৃতিস্থ করে দিতে লাগলো। কিছুই আর ভালো লাগে না। শুধু মনে হয় কখন সন্ধে নামবে বরাকর নদীর ওই শালবনটায়, কখন দেবী মধুসুন্দরী নায়িকার বেশে আমার কাছে আসবেন। সারা রাত যে কিভাবে কেটে যায় স্বপ্নের মতো, নেশার ঘোরের মতো, তা কিছুই বুঝতে পারি না। আকাশ নক্ষত্র সব দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায় কয়েক প্রহরের জন্য। কয়েক প্রহরের জন্য নিশ্চয়ই সময় থেমে যায় স্থাণুর মতো, অচল হয়ে যায় বরাকর নদী তীরের বনের মধ্যে। একদিন একটা বিপদ ঘটল। একটা সাঁওতালি মেয়ে রোজ নদীর ঘাটে জল নিতে আসে। সুঠাম তার দেহের গঠন। বাড়ি তার ওই সামনের বস্তিতেই। অনেক দিন থেকেই তাকে দেখছি, সেও আমায় দেখছে। সেদিন হলো কি, সে জল নিয়ে ফিরে যাচ্ছে, এমন সময় আমায় বলল, ও সাধুজি, আমার ছেলেটার যে বড় বড় অবস্থা রে, তোর কাছে কোনো মাদুলি থাকলে দে না রে সাধুজি। মেয়েটির করুণ জিজ্ঞাসায় আমার মনে বড়ই দয়া হলো। মাদুলি দিতে জানি একথা আমি বলিনি, তবে তার সঙ্গে কিছুক্ষণ গল্প করেছিলাম। তারপর সে চলে গেল। মধুসুন্দরী দেবীকে সে রাত্রে দেখলাম এক অন্য মূর্তিতে। সে কি কুটিল তার চোখের চাহনি, আর কি ভীষণ সেই মুখের ভাব। সে ভাব তুমি কল্পনাও করতে পারবে না। চণ্ডিকা দেবী যখন রুদ্রমূর্তি ধারণ করেছিলেন, লাল টকটকে তার জিভ, খোলা তার চুলে যে কালভৈরবী মূর্তি ধারণ করেছিলেন, এও যেন ঠিক তাই। সেদিন বুঝলাম, আমি যার সঙ্গে মেলামেশা করি সে মানুষ নয়। মানুষের পর্যায়ে সে পড়ে না। মানুষ যতই যা করুক, সে কখনো করালিনী হয় না, পিশাচিনী হয় না। সে মানুষই থাকে। ভীষণ পীত গন্ধে সেদিন শালবনটা ভরে গেল। প্রতিদিনের মতোই কস্তুরীর সুগন্ধ কোথায় যে মিলিয়ে গেল তা বোধগম্য হলো না। তারপর এলেন মধুসুন্দরী দেবী। দেখেই মনে হলো এরা দেবীও বটে, আবার বিদেহী পিশাচিও বটে। এদের ধর্মভেদ নেই, আর এরা পারে না এমন কোনো কাজও নেই। যে হাতে নায়িকার মতো ফুলের মালা গাঁথতে পারে, সেই হাতেই বিনা দ্বিধায়, বিনা অনুশোচনায় নিমেষে ধ্বংস করতে এরা অভ্যস্ত।
আমার ভীষণ ভয় হলো। মধুসুন্দরী দেবী সেটা বুঝতে পেরে বললেন, ভয় কিসের? ভয় কই? আর তুমি রাগ করছো কেন? তুমি মৃতদেহ চিনতে পারবে? অন্ধকার রাতে সাঁওতালদের কোনো বউয়ের মৃতদেহ তোমার সামনে দিয়ে যদি জলে ভেসে যায়, তুমি চিনতে পারবে? যদি চিনতে না পারো, তবে দুটো মৃতদেহ জড়াজড়ি করে ভেসে থাকলে অন্য লোকে সকালে নিশ্চয়ই চিনতে পারবে। দেবী, দেবী, তোমায় আমি ভালোবাসি। ও মূর্তি তুমি আমায় কখনো দেখিও না। আমায় তুমি মেরে ফেলতে পারো, কোনো ক্ষতি নেই, কিন্তু কিন্তু অন্য কোনো নিরাপরাধী স্ত্রীলোকের তুমি প্রাণ কেন নেবে? দয়া করো দেবী, হাত জোড় করছি, দয়া করো। আমার বহু প্রচেষ্টার পর সন্তুষ্ট হলেন উনি। তারপর আবার যে দেবী ছিলেন সেই মূর্তিতেই ফিরে গেলেন। বললেন, সেই সাঁওতাল মেয়ের মূর্তিতে তুমি আমায় দেখতে চাও? সেই মূর্তিতে আমি এখনই দেখা দেব। এই বলতে বলতে দেখি সেই সাঁওতালি মেয়েটি আমার সামনে দাঁড়িয়ে। এখন বরং আরো নিটোল গড়নের শরীর, মুখের ভাব আরো নমনীয়। না 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 না, ও মূর্তি আমি দেখতে চাই না, ও মূর্তি আমি দেখতে চাই না। তুমি তুমি তোমার মূর্তিতেই দেখা দাও দেবী। সেই রাত থেকেই বুঝলাম যে আমি কালসাপ নিয়ে খেলা করছি। গুরুদেব হয়তো আমাকে এই জন্যই বারণ করেছিলেন। হয়তো একদিন এর হাতেই মরব। একটা কথা জানো তো, যে সাপুরে সাপ খেলা দেখায় মন্ত্রের বলে, আবার বেকায়দায় পড়লে কিন্তু সেই সাপের ছোবলেই তার মৃত্যু হয়। কিছুদিন পরে ওনার পিশাচী মূর্তির কথা ভুলে গেলাম দেবীর প্রেম এবং মধুর ব্যবহারে। বুঝলাম এ কোনো সাধারণ মানবী নয়, অমানবিক ধরনের এদের মন। মানুষের বিবর্তনের জীব এরা নয়, হয় তার ওপরে নয় তার নিচে। একদিন দেবী আমায় বললেন, আর কিছুদিন যাক, তোমায় বহু দূরে নিয়ে যাব। কোথায়? সে বলবো না এখন। বুঝলাম, কিন্তু কত দূরে? কোন দিকে? এত দূরে, এমন দিকে যা তুমি কখনো ধারণাও করতে পারবে না। তবে তোমার ভাগ্যে কি তা লেখা আছে? সব ভুলে গেলাম আবার। পিশাচিনী মধুসুন্দরী তখন কোথায় মিলিয়ে গেছে। আমার সামনে তখন হাসি মুখে বসে আছে এক লাস্যময়ী, চঞ্চলা মুগ্ধ ভাবের অপরূপ রূপসী এক তরুণী নারী। হ্যাঁ, দেবী বটে। আমি আবার কিসের নেশায় যে ডুবে গেলাম তা বুঝতে পারলাম না। আমার আর মাথা ঠিক রইল না। একদিন দেবী বললেন, বিপদ আসছে তোমার, তৈরি হও। বিপদ? কি কি বিপদ? তা এখন বলবো না। প্রাণ সংশয়ের বিপদ কি? বললাম তো, এখন কিচ্ছু বলবো না। কিন্তু তুমি অভয় দিলে বিপদ কিসের? আমি ঠেকাতে পারবো না, কেউ ঠেকাতে পারবে না। যা আসছে তা আসবেই। কথাটা ফুলে যেতে খুব বেশি দেরি হলো না। 3 মাস পরে আমার বাড়ি থেকে লোকজন আমার খোঁজ করতে করতে সেখানে গিয়েই হাজির হলো। গ্রামের লোক তাদেরকে বলেছে যে কেউ একজন পাগল, বোধ করি বাঙালিই হবে, অল্প বয়সে বরাকর নদীর ধারে শালবনে সন্ধেবেলা বসে থাকে আর আপন মনে বিড়বিড় করে বকে। আমাকে এই অবস্থায় গাঁয়ের অনেকেই নাকি দেখেছে। তাই শুনে বাড়ির লোক আমায় গিয়ে খুঁজে বার করল। পরনে ছেঁড়া ময়লা কাপড়, মাথায় জ্বর, গায়ে খড়ি উঠছে, এই অবস্থায় তারা আমাকে খুঁজে পায়। বাড়ি ধরে আনার জন্য অনেকক্ষণ টানাটানি চলতে থাকে, কিন্তু আমি কিছুতেই আসবো না, আর ওদিকে ওরাও ছাড়বে না। তখন সত্যিই আমার জ্ঞান নেই, সত্যি আমি পাগল হয়ে গেছি। ওরা হয়তো আমাকে আনতে পারতই না।
কিন্তু যে দেবীকে পেয়েছিলাম প্রণয়নী রূপে, তিনি নিরুৎসাহ করলেন। মানে সেটা কিরকম ঠাকুর মশাই? ওরা ধরে নিয়ে গিয়ে নিকটবর্তী গ্রামের একটি গোয়াল ঘরে আমায় বেঁধে রেখেছিল। গভীর রাত্রে বাঁধন ছেড়ে ওদের হাত থেকে লুকিয়ে পালিয়ে এসে সেই একটি রাত মধুসুন্দরী দেবীর সঙ্গে দেখা করেছিলাম। দেবীকে বলেছিলাম, আমি আমি এই নদী তীরের তীর্থস্থান ছেড়ে কোথাও যাব না, কোথাও যাব না আমি। যেতে যে তোমাকে হবে, এ হলো অদৃষ্টের লিখন, খণ্ডানো সম্ভব নয়। অদৃষ্টের বিরুদ্ধে তিনি অত বড় শক্তিশালিনী যোগিনী হয়েও যেতে পারেন না। তিনি জানেন এই রাতের পরে জীবনে তার সঙ্গে আর কখনো আমার দেখা হবে না। আগে থেকে বলে তৈরি করে রাখতে চেয়েছিলেন এই জন্যই। দেবী ত্রিকালজ্ঞা, তাকে জিজ্ঞেস করিনি যে তিনি কি করে এ কথা জানলেন। হলোও তাই। বাড়ি আসার পরে সবাই বলল কে কি সব খাইয়ে নাকি পাগল করে দিয়েছে। তাই কিছুদিন পাগলের চিকিৎসা চলল আমার, আর বছরখানেক পরে আমার বিয়ে দেওয়া হলো। সেই থেকেই আমি সংসারী। আচ্ছা ঠাকুর মশাই, আর কখনো মন্ত্র জপ করে তাকে আহ্বান করেননি কেন? বাপ রে, এ কি ছেলে খেলা নাকি? মারা যাব শেষে। অন্য নারী জীবনে এলে তিনি দেখা দেবেন, সে চেষ্টাও কখনো করিনি। তা সে কতকাল হয়ে গেল, সে কি আজকের কথা? আচ্ছা, এখন আর তাকে দেখতে ইচ্ছে হয় না? বৃদ্ধ তারানাথ উৎসাহে আর উত্তেজনায় বালিশ বুকে দিয়ে সোজা হয়ে উঠে বসল। ইচ্ছে হয় না তা কে বলেছে? বললাম তো, ওই 3 মাসই বেঁচেছিলাম। দেবী এসেছিলেন মানুষ হয়ে, এদিকে বিদ্যুতের মতো শক্তিরূপিণী যোগিনী। তার তেজে তার কাছে ঘেঁষা যায় না, অথচ কেমন যেন মানবী হয়ে যেতেন যখন ধরা দিতেন আমার কাছে। প্রিয়তমার মতো আসতেন কাছে, অমনি মিষ্টি, অমনি মাঝে মাঝে রাগে ঠোঁট ফুলিয়ে অভিমান করতেন। বরাকর নদীর ধারে শালবন রাতের পর রাত তার মিষ্টি হাসিতে পূর্ণিমার চাঁদের আলোর মতোই উজ্জ্বল হয়ে উঠত। এমন করে কত রাতই না কেটেছে তার ইয়ত্তা নেই। এক এক সময় তো মনে হতো যে তিনি যেন সত্যি মানুষ। তিনি যেদিন চলে গেলেন তার আগের রাতে তিনি বলেছিলেন, নদী তীরের এই 3 মাসের জীবন আমিও কি ভুলতে পারবো? আমাদের পক্ষেও ভোলা সম্ভব নয়। ভেবো না আমরা খুব সুখী। আমাদের মতো সঙ্গীহারা বন্ধুহারা জীব কোথায় আছে? প্রেমের কাঙাল আমরাও। কতকাল পরে একজন মানুষ আমাদের সত্যিকারের চায়, তার জন্যে আমাদের মন সবসময় উদ্গ্রীব হয়ে থাকে। কিন্তু তাই বলে তো আর নিজেকে সহজলভ্য করতে পারি না। আগ্রহ করে যে না চায় তার কাছে যাই না, সেই আমার প্রেমের মূল্য দেবে না, নিজেও আনন্দ পাবে না। যা কিনা পাওয়া যায় বহু চেয়ে, কিন্তু আমাদের অদৃষ্ট লিপি, চিরদিন আমরা এক জায়গায় থাকতে পারি না। কিছু না কিছু ঘটে যায়, ছেড়ে চলে যেতে হয় অনিচ্ছা সত্ত্বেও। কজন ডাকে আমাদের, কজন বিশ্বাস করে? সুখী ভেবো না আমাকে। এতই যদি সুখের ব্যাপার, তবে আপনি ভয়ঙ্কর বলেছিলেন কেন আগে? ভয়ঙ্কর এই জন্যই যে আমার সারাটা জীবন মাটি হয়ে গেল ওই 3 মাসের সুখ ভোগে। কোনো দিকেই মন দিতে পারি না। এর মধ্যে তো কিছুদিন পাগল হয়ে গিয়েছিলাম বিয়ের পরেও। তারপর সেরে উঠে সব সামলে এই জ্যোতিষের ব্যবসা আরম্ভ হয়, যা হয় একরকম করে। তবে সেও কিন্তু দেবীরই দয়া। তিনি বলেছিলেন, জীবনে কখনো তুমি ধনী হতে পারবে না, তবে অর্থাভাব হবে না। ঠিক যেমন করেই হোক চলে যাবে। তা দেবীর কৃপায় কোনোদিনই আমাকে অর্থ কষ্টে পড়তে হয়। কিন্তু ওতেই কি আর আনন্দ দেয় জীবন?
তারানাথ গল্প শেষ করে বাড়ির ভেতরে যাওয়ার জন্য উঠল। আমিও বেরিয়ে ধর্মতলার মোড়ে এসে দাঁড়ালাম। এত অদ্ভুত অবাস্তব জগৎ থেকে এই বিংশ শতাব্দীর বাস্তব জগতে এসে যেন হাঁপ ছেড়ে বাঁচলাম। যতক্ষণ তারানাথ গল্প বলছিল ততক্ষণ ওর চোখ মুখের ভাবে ও গলার স্বরে ওর বলা গল্পের সত্যতা নিয়ে আমার মনে কোনো রকম অবিশ্বাস জাগেনি। কিন্তু ট্রামে উঠেই মনে হলো, কি মনে হলো সেটা আর নাহি বা বললাম।